আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা বোটানির দ্বিতীয় চ্যাপ্টার কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ যে ছক সেগুলো দেখব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কোষ চক্র আমরা জানি দুইটা ধাপে হয়, একটা হলো ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়, আর একটা হচ্ছে বিভাজন পর্যায় বা মাইটোটিক ফেজ। সব থেকে বেশি সময় যায় ব্যয় হয় 90 থেকে 95%। এই সময়টা ব্যয় হয় কোথায়? ইন্টারফেস দশায়। তো 90 থেকে 95% সময়টা ব্যয় হয় ইন্টারফেস দশায়, বাকি সময়টুকু ব্যয় হয় মাইটোটিক বা বিভাজন পর্যায়ে। খুবই কম সময় বিভাজন পর্যায়ে ব্যয় হয়। এখানে প্রস্তুতি ঘটে আর এখানে অপত্য কোষ সৃষ্টি হয়। সব থেকে ইম্পর্টেন্ট হলো এই তিনটি দশা সিকোয়েন্স মনে রাখা, এবং এখানে কোনটা কত সময় নেয় এটা মনে রাখা, এবং এর ভিতরে কী কী তৈরি হয় সেটাও মনে রাখা দরকার। তবে আমাদের ছকের ভিতরে আমরা সময়গুলো দেখব, যে G1, প্রথমে G1, তারপরে S, তারপরে G2 দশা। এস দশা হচ্ছে সিনথেসিস দশা, অর্থাৎ সংশ্লেষণ দশা। এখানে সব তৈরি হয়, ডিএনএ তৈরি হয় এখানে। তো আমরা সময়গুলো মনে রাখবো হচ্ছে প্রথম দুইটাই 30, পরেরটা 10। আস্তে আস্তে প্রথম দুইটাই 30, পরেরটা 10। প্রথম দুইটাই 30, পরেরটা 10। প্রথম দুইটা 30, পরেরটা 10। প্রথম দুইটা 30, পরেরটা 10। এখন 30 যেহেতু, তাহলে কি সিকোয়েন্সলি আমরা বাড়াবো। 30 থেকে 40, আমরা খেয়াল করি 30, আর পরেরটা আমরা বলছি 10। এবার আমরা যা বলছে 30 থেকে 40, 50, আর 10 যেহেতু বলছি, তাহলে সিকোয়েন্সলি বাড়াবো। 10-এর পরে 20, 10 করে বাড়তেছে। তাহলে কি বললাম? 30 থেকে 40, 30 থেকে 50, আর 10 ছিল 10 থেকে 20। আশা করি একটু বোঝা গেছে। আমরা জানি ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। এখানে 5টা ধাপ আছে। এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো পড়ে আসতেছে, এ লাগবে না। এখন খেয়াল রাখতে হবে যে ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজের মধ্যে পার্থক্য কী। খুবই গুরুত্বপূর্ণ একটা ছক। আমরা দেখি এখানে যে ইন্টারফেস দশায় আমরা জানি যে কত সময় ব্যয়িত হয়, 90 থেকে 95% সময়। এখানে 5 থেকে 10%। প্রস্তুতি বা বিরাম দশা বলা হয় এটাকে বিভাজন দশা বলা হয়। এখানে গ্যাপ 1 সংশ্লেষণ এবং গ্যাপ 2, আমরা এটা বলছি G1, এটা হচ্ছে S, এটা G2। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই দশায় কি হয়? এই দশায় কোষীয় উপাদানের পরিমাণগত এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে। তো এভাবে কথা বড় প্রশ্ন করলে এগুলো আসতে পারে, যে ইন্টারফেস দশার ক্ষেত্রে কোনটা সত্য নয় বা কোনটা সত্যি। দেখা যায় যে সত্যি কোনটা সত্যি দিল, 3টা এখান থেকে দিয়ে দিল, 3টা এখান থেকে দিয়ে দিল, আর একটা এইটা দিয়ে দিল, যে এই দশায় কোষীয় বিভিন্ন উপাদানের পরিমাণগত ও সংখ্যাগত বৃদ্ধি। তাই আমরা মনে রাখবো যে পরিমাণগত ও সংখ্যাগত বৃদ্ধি কি? পরিমাণগত ও সংখ্যাগত বৃদ্ধি হয় কোথায় ঘটে? এটা ঘটে হচ্ছে ইন্টারফেজে। আর উপাদানের বিস্তার ও বিভাজন বললেই তো বোঝা যাচ্ছে যে বিভাজন ঘটে হচ্ছে বিভাজন দশায়। আর মনে রাখতে হবে যে পরিমাণগত ও সংখ্যাগত বৃদ্ধি টোটালটাই ঘটে হলো ইন্টারফেস দশায় পরিমাণগত ও সংখ্যাগত বৃদ্ধি। পরিমাণগত ও সংখ্যাগত বৃদ্ধি ঘটে কোথায়? ইন্টারফেস দশায়। পরিমাণগত ও সংখ্যাগত বৃদ্ধি ঘটে কোথায়? ইন্টারফেস দশায়। এবং উপাদানের বিস্তার এবং বিভাজন ঘটে বিভাজন দশায় বা মাইটোটিক ফেজে।
আমরা এখান থেকে দেখব যে এই দশায় ক্রোমাটিন হিসেবে বংশগত বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে, আর এখানে তা ক্রোমোজোম হয়ে যায়। তো বংশগত বস্তুসমূহ ক্রোমাটিন হিসেবে থাকে কোথায়? ইন্টারফেজে। ইন্টারফেজে বংশগতীয় বস্তু, খেয়াল করেন, ইন্টারফেজে বংশগত বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে, আর ক্রোমোজোম হয়ে যায় কোথায়? মাইটোটিক বা বিভাজন দশায়। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, আমরা জানি ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এটি ক্যারিওকাইনেসিস কি? এটা কোষচক্রের মাইটোটিক দশার প্রথম ধাপ। ঠিক আছে, কারণ মাইটোটিক দশায় তো আমাদের নিউক্লিয়াসের বিভাজন হয়। আর সাইটোকাইনেসিস এটা হচ্ছে কোষচক্রের মাইটোটিক দশার দ্বিতীয় ধাপ। ঠিক আছে, প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হয়, পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। এই কারণে বলছে যে দ্বিতীয় ধাপ এটা, আর এটা হচ্ছে প্রথম ধাপ। এবার বলছে যে মাতৃনিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। মাতৃনিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি, এই যে একটা মাতৃনিউক্লিয়াস দুই ভাগ হয়ে দুইটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে, তাই বলছে। আর এখানে বলছে যে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। সাইটোপ্লাজম যখন বিভাজিত হয়ে যায় তখন তো কোষই সৃষ্টি। প্রথমে আমার 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 কোষের মধ্যে থাকে কি? থাকে হচ্ছে ক্রোমো নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এখানে ধাত্র এরকম। এখন প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেল, এরপর যদি সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যায় তাহলে তো আমার দুটো কোষই হয়ে গেল, তাই না? এজন্য সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যায় তখন পুরো কোষই বিভাজন হয়ে যায়। আর যখন নিউক্লিয়াস বিভাজিত হয় তো সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। এটা হলো মাইটোটিক দশার প্রথম ধাপ। আর নিউক্লিয়াসের বিভাজন জটিল ও দীর্ঘ প্রক্রিয়া, আর সাইটোকাইনেসিস আমরা জানি অল্প সময়ের মধ্যে হয়ে যায় বিভাজন। যে সময় আমরা দেখছি শেষের দিকে অ্যানাফেজের পরে, অ্যানাফেজ দশার পরে গিয়ে শেষের দিকে গিয়ে আমাদের টেলোফেজের দিকে আমরা দেখি যে এটা কি বিভাজিত হয়। তো সংক্ষিপ্ত সরল প্রক্রিয়া, এখানে বেশি ঝামেলা হয় না। গলগি বডি থেকে বিভিন্ন উপাদান আসে, দুই ভাগ হয়ে যায়, আমরা দেখছি। আচ্ছা, এরপরে অপত্য ক্রোমোজোম আলাদা হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে গমন করে। অপত্য ক্রোমোজোম আলাদা হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে গমন করে। অপত্য যে ক্রোমোজোম, নিউক্লিয়াসের বিভাজন মানে তো ক্রোমোজোমের বিভাজন। তো দুটি অপত্য ক্রোমোজোমের নিউক্লিয়াসে গমন করে। দুটি অপত্য ক্রোমোজোম নিউক্লিয়াসে গমন করে। আর সাইটোকাইনেসিসে কি দেখছি? যে দুটি অপত্য নিউক্লিয়াস আলাদা হয়ে দুটি অপত্য কোষে গমন করে। এখান থেকে এটা লাগবে না, এটা ইম্পর্টেন্ট না। এটা লাগবে যে জেনেটিক বস্তু সমভাবে দুটি নিউক্লিয়াসে বণ্টিত হয়, আর এখানে নিউক্লিয়াসও অন্যান্য কোষীয় অঙ্গেরও বণ্টিত হয়। আচ্ছা, অ্যামাইটোসিস মায়োসিস এটা লাগবে না, তারপর আমরা একবার দেখে রাখি যে অ্যামাইটোসিস সরল বিভাজন, আমরা জানি ডাম্বেল আকৃতি সৃষ্টি হয়, প্রত্যক্ষ বিভাজন বলি আমরা এটাকে, বলি প্রত্যক্ষ বিভাজন। হ্যাঁ, প্রত্যক্ষ বিভাজন বলি এটাকে। এক্ষেত্রে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়, প্রত্যক্ষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। সৃষ্ট অপত্য কোষ বংশগতীয়ভাবে ভিন্ন হয়। অ্যামাইটোসিসের মাধ্যমে বংশগতীয়ভাবে ভিন্ন হয়, আর মাইটোসিসের ক্ষেত্রে বংশগতীয়ভাবে অভিন্ন হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় জীব বংশ বিস্তার করে, আর মাইটোসিস প্রক্রিয়ায় জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। এই কোষ বিভাজনকে প্রত্যক্ষ, এই যে বললাম প্রত্যক্ষ কোষ বিভাজন বলে, এটা হচ্ছে পরোক্ষ বিভাজন। মাইটোসিসকে আমরা বলি কি যে সমীকরণিক বিভাজন। আর অ্যামাইটোসিস দেখা যায় কোথায়? নিম্ন শ্রেণীর জীবে, বিভিন্ন এককোষী জীবে অ্যামাইটোসিস দেখা যায়। আর এই মাইটোসিস দেখা যায় বিভিন্ন উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষে মাইটোসিস দেখা যায়। মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য। মিওসিস মানে হচ্ছে হ্রাসমূলক বিভাজন, এটা লাগবে। মিওসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য।
জীবের হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড দেহকোষ ঘটে, জীবের দৈহিক বৃদ্ধি ঘটে মাইটোসিসে। আর এখানে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ আসলেই মায়োসিস, জননাঙ্গ না কিন্তু জনন মাতৃকোষ আসলেই মায়োসিস, গ্যামিটের সৃষ্টি হয়। এরপর মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়, আর মিওসিসে মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার বিভাজিত হয়। এই লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় কিসে, মাইটোসিসে, আর মিওসিসে আছে মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার বিভাজিত হয়। একবার বিভাজিত হয়, একবার বিভাজিত হলে দুইটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, আর দুইবার বিভাজিত হইলে চারটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। একবার হইল, দুইবার হইল, তাহলে 1 2 3 4, চারটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। তো সেটা এখানে বলছে যে চারটি অপত্য নিউক্লিয়াস, এখানে দুটি অপত্য নিউক্লিয়াস। এরপরে মাইটোসিসে সৃষ্ট প্রতিটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান। বললাম সমীকরণিক বিভাজন, তাহলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা মানে আমরা এন দিয়ে প্রকাশ করি, মাতৃকোষের সমান থাকে, ঠিক আছে। তাহলে এখানে মাইটোসিসে 2n থেকে 2n হয়, আর মিওসিসের ক্ষেত্রে হ্রাসমূলক, বলছে কি যে অর্ধেক হয়ে যায়, হ্রাসমূলক বিভাজন অর্ধেক হয়ে যায়, তাহলে 2n থেকে n হয়। অপত্য কোষে গুণাগুণ মাতৃকোষের সমগুণ, সমগুণ সম্পন্ন সমান থাকে, সবই সমান, আর গুণাগুণ মাতৃকোষের সাথে ভিন্ন হয়। আর ভিন্ন হয় বলেই কিন্তু জীবের যে টিকে থাকার প্রবাবিলিটি, সম্ভাবনা, এটা বৃদ্ধি পায়। মাইটোসিসে ক্রোমোজোম কি বলছে, মাইটোসিসে ক্রোমোজোমে কায়াজমার সৃষ্টি বা ক্রসিং ওভার ঘটে না। আমরা জানি যে কায়াজমার সৃষ্টি বা ক্রসিং ওভার ঘটে কোথায়, মায়োসিসে, মায়োসিসের প্রোফেজে। মায়োসিসের প্রোফেজে যে 5টা ধাপ আছে, আমরা মনে রাখি যে লেজা পেডিডা, লেজা পেডিডা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টার ভিতরে কায়াজমা বা ক্রসিং ওভার হয় কোথায়, এটা আমরা মেয়োসিস পড়ার সময় দেখব। আচ্ছা, এরপরে হোমোলোগাস ক্রোমোজোম জোড়বদ্ধ হয়ে বাইভ্যালেন্ট সৃষ্টি করে না, আর এখানে বাইভ্যালেন্ট সৃষ্টি করে। তাহলে বলে দিই বাইভ্যালেন্ট সৃষ্টি করে, এটা হচ্ছে জাইগোটিনে, জাইগোটিন, জাইগোটিন, জাইগোটিনে কি হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি করে, আর এখানে বাইভ্যালেন্ট সৃষ্টি করে না, কারণ এখানে তো দরকার হচ্ছে না, কারণ আমার এখানে তো জাইগোটিন ধাপ নেই। নিউক্লিয়াস ক্রোম, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টোটালটার ভিতরে পড়াশোনার মধ্যে এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। গুলাই যায় সবসময়, সবারই গুলাই যায় যে কোনটা একবার কোনটা দুইবার, কোন ক্ষেত্রে একবার একবার, কোন ক্ষেত্রে দুইবার দুইবার বা একবার দুইবার। তা আমরা জানি যে সমীকরণিক বিভাজন যদি হয় তাহলে কি একবার একবার হবে, মানে একবার ভাগ হবে, তাই না। তাহলে নিউক্লিয়াস ও ক্রোমোজোম, নিউক্লিয়াস ও ক্রোমোজোম আবার দিই, নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, কয়বার, একবার বিভাজিত হয়। মাইন্ড ইট, যে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, কেন, এই যে মাঝখান দিয়ে বিভাজিত হয়ে যায়, নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, আর এখানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। কারণ কি, কারণ নিউক্লিয়াস যদি দুইবার বিভাজিত না হয় তাহলে চারটা আমার তৈরি হবে না, কি বলে, চারটা কোষ তৈরি হবে না, তাই না, 3 4। আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ক্রোমোজোম সব ক্ষেত্রে একবার বিভাজিত হয়,
কারণ এখানে প্যাচ লাগানোর কোনো জায়গা নেই, ক্রোমোজোম সব ক্ষেত্রে একবার বিভাজিত হয়, কিন্তু আমার যখন একটা কোষ তৈরি করব, মানে আমি যখন সমান সমান দুইটা কোষ তৈরি করব, তখন তো আমার একবার বিভাজিত হবে নিউক্লিয়াস। যখন আমি চারটা কোষ তৈরি করবো তখন কি দুইবার বিভাজিত হওয়া লাগবে। ঠিক আছে, আর এটা খুব এই লাইনটাও মারাত্মক ইম্পর্টেন্ট, যে জীবের প্রকরণ বললাম না, যে যখন ভিন্ন গুণ সম্পন্ন হয় অপত্য কোষ, তখন কি জীবের প্রকরণ, বৈচিত্র্য বৈচিত্র্য সৃষ্টি, অভিব্যক্তিতে মিয়োসিসের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ কি, প্রকরণ সৃষ্টি হবে কখন, যখন ভিন্ন গুণ সম্পন্ন হবে। আর যখন সমগুণ সম্পন্ন হবে তখন তো আর প্রকরণ সৃষ্টি হবে না, এজন্য মাইটোসিসের কোনো ভূমিকা নেই। আচ্ছা, এখানে মাইটোসিস এর প্রোফেজ এবং মিওসিসের প্রোফেজ একের মধ্যে পার্থক্য, অর্থাৎ মাইটোসিসের প্রোফেজ আমরা জানি সবচেয়ে দীর্ঘতম ধরা হয়, যে যদিও এখানে সব টোটালটাই অল্প সময়ের মধ্যে 5 থেকে 10% সময় বিভাজন, তো তার মধ্যেও প্রোফেজটা একটু দীর্ঘ সময় হয়। আর মিওসিসের প্রোফেজ একের মধ্যে আমরা জানি 5টা যে ধাপ আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাগাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো এটা একটু কি পার্থক্য সেটা দেখতে হবে। এখানে আসছে যে মাইটোসিসের প্রোফেজের ক্ষেত্রে প্রোফেজ স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী প্রোফেজ স্বল্পস্থায়ী এবং মিওসিসের প্রোফেজও স্বল্পস্থায়ী। মাইটোসিসের প্রোফেজ স্বল্পস্থায়ী, মিওসিসের প্রোফেজ দীর্ঘস্থায়ী এবং জটিল, তাই 5টি উপদশায় ভাগ করা হয়। তাহলে মাইটোসিসের প্রোফেজ হলো স্বল্পস্থায়ী, কিন্তু মিওসিসের যে প্রোফেজ এটা দীর্ঘস্থায়ী এবং জটিল। আর মাইটোসিসের প্রোফেজ স্বল্পস্থায়ী, সরল, তাই কোনো দশায় ভাগ করা হয়নি। আর মিওসিসের প্রোফেজ দীর্ঘস্থায়ী এবং জটিল, তাই 5টি ধাপে ভাগ করা হয়েছে। ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায় না। মাইটোসিসের প্রোফেজে ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায় না, কিন্তু মিওসিসের প্রোফেজ একে ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায়। মিওসিসের ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায়, কিন্তু মাইটোসিসের প্রোফেজে ক্রোমোমিয়ার দেখা যায় না। সমস্ত ক্রোমোজোম সিনাপসিস ঘটে না, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় না। আমরা জানি বাইভ্যালেন্ট সৃষ্টি হয় হচ্ছে জাইগোটিন দশায়, তো জাইগোটিন দশা হলো মিওসিসের প্রোফেজ একে। এই কারণে জাইগোটিন দশা বা বাইভ্যালেন্ট সৃষ্টি হবে, সমস্ত ক্রোমোজোম সিনাপসিস ঘটবে, সব কিছুই মিওসিসের প্রোফেজ একে। কায়াজমার সৃষ্টি হয় না, কায়াজমার সৃষ্টি এখানে হয় না, বা ক্রসিং ওভার হয় না, কিন্তু প্রোফেজ একে কায়াজমার সৃষ্টি এবং ক্রসিং ওভার হয়। ক্রোমোজোমের মধ্যে কোনোরূপ অংশের বিনিময় ঘটে না, ফলে জিনের সজ্জার বিন্যাস কোনো পরিবর্তন হয় না। কিন্তু মিওসিসের ক্ষেত্রে অংশের বিনিময় ঘটে, যখন বাইভ্যালেন্ট হয়, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এর মধ্যে যেই অংশের বিনিময় ঘটে বাইভ্যালেন্টে, ক্রসিং ওভার হয়, সেখানে অংশের বিনিময় ঘটে, তাই জিনের সজ্জার বিন্যাস পরিবর্তন হয়। এটা মিওসিস প্রোফেজ এক, কিন্তু মাইটোসিসের প্রোফেজে কোনো প্রকার পরিবর্তন হয় না। মাইটোসিসের মেটাফেজ ও মিওসিসের মেটাফেজ একের মধ্যে পার্থক্য। মাইটোসিসের মেটাফেজ ক্রোমোজোমগুলো এককভাবে থাকে, আর মিওসিসের মেটাফেজ একে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া অবস্থায় থাকে। জোড়া অবস্থায় থাকে কোথায়? মিওসিসের মেটাফেজ দশায়। জোড়া অবস্থায় কোথায় থাকে? হোমোলোগাস ক্রোমোজোমগুলো, হোমোলোগাস মানে হচ্ছে একই রকম দেখতে ক্রোমোজোম, যেগুলো সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া অবস্থায় থাকে। আর মাইটোসিসের মেটাফেজ দশায়
ক্রোমোজোমগুলো এককভাবে থাকে। মাইটোসিসের মেটাফেজে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। মাইটোসিসের মেটাফেজ দশার ক্ষেত্রে কী হয়, এখানে ক্রোমোজোমগুলো এককভাবে থাকে, কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম যেগুলো মিওসিসের মেটাফেজে সেগুলো জোড়া অবস্থায় থাকে। মাইটোসিসের মেটাফেজে আমাদের যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, আর মিওসিসের মেটাফেজ অঞ্চলে মেরুমুখী অবস্থান করে। ক্রোমোজোমগুলো লুপ সৃষ্টি হয় না, কারণ মেটাফেজে কোনো প্রকার লুপ সৃষ্টি হয় না। এখানে সর্বাধিক মোটা হয়, অর্থাৎ জল বিয়োজন ঘটে, সেখানে সর্বাধিক মোটা হয় এবং বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এখানে কোনো লুপ সৃষ্টি হয় না। তবে মিওসিসের মেটাফেজ একে লুপ সৃষ্টি হয়। মিওসিসের মেটাফেজ এক দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, আর এখানে মিওসিসের মেটাফেজ এক দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তাহলে মেটাফেজ দশা যেটা হলো মাইটোসিসের মেটাফেজ দশা, সেখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, কিন্তু মিওসিসের মেটাফেজ একে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে মাইটোসিসের মেটাফেজ দশায়, কিন্তু মিওসিসের মেটাফেজ দশায় সেন্ট্রোমিয়ার মরুমুখী অবস্থান করে। এখানে কোনো লুপ সৃষ্টি হয় না, এখানে লুপ সৃষ্টি হয়। আর ক্রসিং ওভার এখানে ঘটে না, আর এখানে ক্রসিং ওভার ঘটে। আর ক্রসিং ওভার ঘটার কারণে এখানে কি হয়, ক্রোমোজোমের প্রকৃতি পরিবর্তিত হয়, আর এখানে অপরিবর্তিত থাকে। এরপরে মাইটোসিসের অ্যানাফেজ এবং মিওসিসের অ্যানাফেজ একের মধ্যে পার্থক্য। মাইটোসিসের অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, বিভক্ত হয়ে মেরুমুখী চলে যায়, কিন্তু এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, কারণ আমরা মিওসিসের মেটাফেজ দশায় দেখে এসেছি যে সেন্ট্রোমিয়ার মেরুমুখী যায় হলো মেটাফেজ দেখে, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে অ্যানাফেজ দশায় তা মেরুমুখী চলে যায়। অ্যানাফেজ মানে গতিশীল দশা। সেখানে আমরা ভি, এল, জে, আয়ের মতো দশা বা আকৃতি দেখতে পাই ক্রোমোজোমের। মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম হবে, কারণ মাইটোসিস বিভাজন, তো মাইটোটিক বিভাজনের সমসংখ্যক ক্রোমোজোম প্রতি মেরুর দিকে চালিত হয়। আর মিওসিসের অ্যানাফেজ এক দশায় মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম প্রতি মেরুর দিকে চালিত হয়। ক্রোমোজোমের আকার লম্বা ও সরু হয়, এখানে খাটো ও মোটা হয়। আর আমরা মাইটোসিসের মেটাফেজ দশা দেখছি ক্রোমোজোম সর্বাধিক খাটো মোটা হয়, আর মিওসিসের ক্ষেত্রে অ্যানাফেজে সর্বাধিক খাটো ও মোটা হয়। তো দ্বিতীয় চ্যাপ্টারের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে তৃতীয় চ্যাপ্টারের ইম্পর্টেন্ট শখগুলো দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।